আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশের সেই হাই লেভেলের ব্যক্তিবর্গদেরকে নিয়ে যারা কৃষকের টাকা মেরে দেওয়ার জন্য ফন্দি করে ভর্তুকির তালিকায় নিজেদের নাম লিস্টেড করেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের নেত্রকোনার মতো একটা জেলা, যেটাকে সবাই সুনামধন্য জেলা হিসেবে জানে, সে জেলায় বিগত দিনে অর্থাৎ পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে যে বন্যা হয়েছিল, সে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০,০০০ কৃষক। সেই কৃষকদেরকে ভর্তুকি দেওয়ার জন্য সরকার একটা ভর্তুকি লিস্ট করেছিল। কারণটা হচ্ছে ওই কৃষকরা এক মুঠো ফসল ঘরে তুলতে পারে নাই। কারণটা হচ্ছে পানিতে, বৃষ্টিতে, পাহাড়ি ঢলে এবং বন্যায় তাদের ফলানো ফসলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, সব কিছু নস্যাৎ হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য লিস্ট করার জন্য প্রশাসনকে এবং পাশাপাশি স্থানীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে নাম উঠে এসেছে কাদের জানেন? সমাজের বৃত্তশালী থেকে শুরু করে প্রবাসী এবং যারা ওই এলাকায় থাকেও না, অর্থাৎ কোটিপতি কিছু মানুষ যারা ঢাকাতে থাকে বা বিভিন্ন জায়গায় হাই কোয়ালিফাইড একটা স্ট্যান্ডেবল জায়গায় আছে, ওইসব লোকদের নাম তালিকায় অন্তর্ভুক্তি করা হয়েছে। অর্থাৎ ৭০,০০০ কৃষকদের লিস্টেড নামের মধ্যে ৪০,০০০ লোক ওইটার মধ্যে লিস্টেড করছে। কিন্তু এর মধ্যে বেশিরভাগ লোক হচ্ছে আপনার স্বাবলম্বী, তারা কৃষকও না। ও আল্লাহ! স্বচ্ছতা এবং জবাবদিহিতার সরকার যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। আপনি চিন্তা করতেছেন কতটুকু চরম লেভেলে, কতটুকু হীনমন্যতা থাকলে এইসব ক্ষেত্রে পর্যন্ত মানুষ দুর্নীতি করতে পারে। যে মানুষগুলো প্রবাসে থাকে ডেফিনেটলি তার ভালো একটা ইনকাম আছে। যে মানুষগুলো ঢাকায় ফ্লাইট আছে, ও কীভাবে, ও তো কৃষির আগামাথাও বুঝবে না, ওকে কীভাবে এখানে লিস্টেড করা হইলো? দেখেন, যে কোনো একটা সেক্টরকে কোনো একটা সরকার দায়িত্ব দিলে, সরকার যখন কোনো একটা সেক্টরকে দায়িত্ব দেয়, সেই সেক্টর ঘুষ-টুস খাইয়ে দেয়, টাকা পয়সা লুটপাট করে মানুষ থেকে টাকা খেয়ে সেখানে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য সমাজের এলাকার বৃত্তশালী, প্রভাবশালী মানুষদের নাম লিস্টেড করে দেয়, যাতে সরকারি সুযোগ সুবিধা তারা অনায়াসেই পায়। আর যারা গরিব, দুঃখী, মেহনতি মানুষ, শ্রমিক লেভেলের মানুষ, কৃষকরা আছে, তারা সেসব সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তাদের জীবনটা এভাবেই অতিবাহিত হতে থাকে। তাদের জীবনের কোনো উন্নতি তো হয়ও না, বা বেঁচে থাকার জন্য যে একটা তাদের লাইফের একটা কনসিকুয়েন্সেস, ওইটার কোনো রকমের চেঞ্জেস আসে না আসলে। সো আসলে আমি খুবই বিস্মিত হয়েছি এই ব্যাপারটা দেখে। আদর্শনগর এই জায়গাটার নাম যতটুকু শুনেছি নিউজ পোর্টালে, আজকের তথ্য সেটা। সো সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে আমাদের বাংলাদেশের প্রায় ৮০% মানুষ অসহায়। কারণটা হচ্ছে তারা প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না, প্রতিবাদ করে না ভয়ে। যদি তাদেরকে প্রশাসনে হেনস্থা করে, যদি এলাকার যারা স্থানীয় সরকার নির্বাচন করবে বা প্রভাবশালী টাকা পয়সা আছে, তো তারা তো যে কোনো কিছু করতে পারে, এমনকি মার্ডার করতে পারে, মানুষের অঙ্গহানি করতে পারে। সো সেসবের ভয়ে আসলে সাধারণ পাবলিকরা কোনো বিষয়ে কথা বলেন না, অন্যায় হলেও চুপ করে থাকেন। সো এভাবে আমাদের বাংলাদেশ চলবে। এগুলা যদি সৌদি আরবে হইতো, এগুলার পরিণতি কীরকম ভয়ঙ্কর হইতো, সেটা আমি আসলে সৌদি আরবে না আসলে বুঝতাম না। আমি একটা অন্যায় করে আপনি ফাঁদ পাবেন না, একটা অন্যায়। শুধু আমাদের বাংলাদেশকে চুষে খাচ্ছে এই কিছু মানুষ, বেশি না, 25% মানুষ আমাদের পুরো বাংলাদেশকে চুষে খাচ্ছে, গিলে খাচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে যাচ্ছে অন্য দেশে তাদের চোখের সামনে, অথচ তারা অসহায় মানুষের টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে, গরিব মানুষের হক মেরে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ যে বাইরে ভারতের মতো দেশ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ লুটে ফুটে খাচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ যে সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেসব ব্যক্তিবর্গদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেসব ব্যক্তিবর্গদের অর্থাৎ তাদের উপর অর্পিত সেক্টরের দায়িত্ব সম্পর্কে সম্যক জ্ঞান আছে কিনা সেসব আসলে মাথায় চিন্তা করা উচিত। যদি জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সম্পর্কে না জানে, বা প্রত্যেকটা আলাদা যেসব মন্ত্রী আছে, বা অনেকে দেখেছেন তারেক রহমান প্রাইম মিনিস্টার, উনি কয়েকজন মন্ত্রীকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে, কারণ তাদের জ্ঞান নাই।
তারা কীভাবে সামলাবে? আপনি যে কাজ জানেন না, আপনি সেই কাজ করবেন কীভাবে? তো একইভাবে ওই কৃষকদের কথা বলতে গিয়ে আসলে এসব কথা আমি বলে ফেলতেছি। তো কৃষকরা আসলে খুবই অসহায়। আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে কৃষকরা, শ্রমিকরা। এক কথায় এটা বিশ্বাস করতে হবে। কারণ আপনারা দেখতেছেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, নদীমাতৃক দেশ। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই কঠোর পরিশ্রম করা ব্যক্তিদেরকেই শেষ পর্যন্ত সুবিধা বঞ্চিত হতে হয়, হয়রানির শিকার হতে হয়, বিপদগ্রস্ত হতে হয়। সরকারি যে কোনো সেক্টরে, যে কোনো দফতরে গেলে তাদের সাথে মানে ভালো আচরণ করা হয় না। তাদেরকে বিভিন্ন এক্সকিউজ দেখায়, লেম এক্সকিউজ দেখায়, তাদেরকে হয়রানিতে ফেলা হয়। সো আমাদের সরকারের প্রতি একটাই আমাদের আশা থাকবে, আমাদের তরুণ প্রজন্মের, যে দেশকে ঢেলে সাজাতে হবে। দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারিকুলাম ফুল চেঞ্জ করে ফেলতে হবে। নাহলে আমাদের দেশের যে অবস্থা, এই দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো চলতেই থাকবে। আর যতদিন পর্যন্ত জবাবদিহিতামূলক সরকার, অর্থাৎ জবাবদিহিতামূলক যে একটা সেক্টর, ওইটা বাস্তবায়ন হবে না এবং জনকল্যাণ সাধিত হবে না, ততদিন পর্যন্ত আমাদের দেশ কখনো পৃথিবীর অন্যান্য দেশের মতো উন্নত পর্যায়ে যেতে পারবে না। সো আশা করব এই যে কৃষক, অর্থাৎ নেত্রকোনার কৃষকদের ভর্তুকির যে তালিকাটা, সেটা নবায়ন করা হবে এবং পুনর্বিবেচনার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তারা যাতে তাদের প্রাপ্যতাটুকু পায়, সে আশাই ব্যক্ত করি। সবাই ভালো থাকবেন। সবাই নিজ নিজ জায়গা থেকে যে কোনো বিষয়, যেটাই আপনার চোখে খারাপ মনে হবে, সেটা নিয়ে প্রতিবাদ করেন। এই পৃথিবীতে কেউ আজীবন থেকে যাবে না, কিন্তু আপনার হক পাওয়ার জন্য আপনার থেকে অবশ্যই লড়াই করতে হবে, আপনার থেকে প্রতিবাদ করতে হবে। এটাই একজন সুনাগরিকের বৈশিষ্ট্য।